বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। ধারাবাহিকভাবে এটা আমার 5 নম্বর লেকচার। এখন আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। 3 নম্বর অধ্যায়, প্রথম পত্র, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। 3 নম্বর অধ্যায়, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এখন আসি, পর্যায়বৃত্ত ধর্মটা কি? মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যার বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এই ধর্মটাকে বলা হয় পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে আছে যোজনী, জারণ সংখ্যা, আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ পটেনশিয়াল, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, পারমাণবিক ব্যাসার্ধ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ইত্যাদি ধর্মসমূহ হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। এই পর্যায়বৃত্ত ধর্মের পূর্বে মৌলসমূহকে ইলেকট্রন বিন্যাস অনুসারে যদি আমরা বিভক্ত করি, তাহলে মৌলসমূহকে মোটামুটি 4টি ব্লকে শ্রেণীবিভাগ করা হয়। আমরা এর আগে পড়েছি আব্বাও নিয়ম, ইলেকট্রন প্রবেশের নিয়ম পড়েছি। ওখানে 4টি অরবিটাল ছিল, sp-df। তাহলে মৌলসমূহকে ইলেকট্রন বিন্যাস অনুসারে যদি সাজানো হয়, মৌলসমূহ এই 4 ব্লকের অন্তর্ভুক্ত হয়। 4 ব্লকের অন্তর্ভুক্ত হয়। প্রথমে লেখা আছে F, S ব্লক মৌল। যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি s অরবিটালে গমন করে তাদেরকে s ব্লক মৌল বলা হয়। আর s ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস ns1 ও ns2। আমরা জানি যদি ns1 হয়, s অরবিটালে যদি একটি ইলেকট্রন থাকে, মৌলটি পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপে অবস্থান করে। যেমন হাইড্রোজেন 1s1, লিথিয়াম 1s2, 2s1, সোডিয়াম 1s2, 2s2, 2p6, 3s1। এই সমস্ত মৌলের সর্বশেষ ইলেকট্রনটি আব্বাও নিয়ম অনুসারে s অরবিটালে গমন করায় এদেরকে s ব্লক মৌল বলা হয়। যদি ইলেকট্রনটি s অরবিটালে গমন করে এবং সেখানে একটি ইলেকট্রনই থাকে, তাহলে মৌলটি পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপে অবস্থান করে, গ্রুপ নম্বর 1। আমরা জানি s এর সামনে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান যত হয়, মৌলটি তত নম্বর পর্যায়ে অবস্থান করে। তাহলে হাইড্রোজেন এর ক্ষেত্রে s এর সামনে 1, অর্থাৎ মৌলটি 1 নম্বর পর্যায় এবং 1 নম্বর গ্রুপে অবস্থান করে। লিথিয়াম s এর সামনে 2, মৌলটি 2 নম্বর পর্যায় এবং 1 নম্বর গ্রুপে অবস্থান করে। এরা এখানে গ্রুপ এবং পর্যায় কোনটি? অনুভূমিক সমূহ, যে পর্যায় সারণীতে 7টি অনুভূমিক রেখা রয়েছে, এই অনুভূমিক সমূহকে পর্যায় বা পিরিয়ড বলা হয়। আর উলম্ব বা খাড়া যে রেখা রয়েছে 18টি, এদেরকে গ্রুপ বলা হয় বা শ্রেণী বলা হয়। তাহলে s ব্লক মৌল সমূহ যদি একটি ইলেকট্রন থাকে, 1 নম্বর গ্রুপে অবস্থান করে। যদি s অরবিটালে 2টি ইলেকট্রন থাকে, তাহলে সে 2 নম্বর গ্রুপে অবস্থান করে। যেমন বেরিলিয়াম 1s2, 2s2, এখানে s অরবিটালে 2টি ইলেকট্রন আছে, এই কারণে বেরিলিয়াম এর গ্রুপ 2। কিন্তু তার প্রধান কোয়ান্টাম সংখ্যা s এর সামনে n এর মান 2, অর্থাৎ বেরিলিয়াম দ্বিতীয় পর্যায়ের 2 নম্বর গ্রুপে অবস্থিত। তাহলে
আমরা দেখি এই এস ব্লক মৌলের সংখ্যা, এস ব্লক মৌলের সংখ্যা 14টি। এই এস ব্লক মৌলের মধ্যে সক্রিয় ধাতু সম অবস্থান করে। অধাতুর মধ্যে হাইড্রোজেন এবং হিলিয়াম। হিলিয়াম নিষ্ক্রিয়, কিন্তু হিলিয়াম 1 ও 2 নম্বর গ্রুপে অবস্থান করে না। হিলিয়াম 18 নম্বর গ্রুপে অবস্থান করে, কারণ 18 নম্বর গ্রুপে যে মৌলসমূহ রয়েছে তারা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। হিলিয়ামও রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, এই কারণে হিলিয়ামকে 2 নম্বর গ্রুপে স্থান না দিয়ে 18 নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়েছে। কিন্তু আমরা যখন ব্লক অনুসারে হিসেব করব, হিলিয়ামকে এস ব্লকের অন্তর্ভুক্ত করব। গেল এস ব্লক মৌল। এস ব্লক মৌলের মধ্যে ধাতু আছে 12টি, অধাতু আছে 2টি, 1 হাইড্রোজেন আর 2 হলো হিলিয়াম। এস ব্লক মৌলের 14টি হলো। এবার আসি পি ব্লক মৌল। পি ব্লক মৌল আমরা এখানে বলবো, আব্বাউনি অনুসারে বলবো যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে গমন করে তাদেরকে পি ব্লক মৌল বলা হয়। আমি আবার বলতেছি, ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে গমন করলে তাদেরকে পি ব্লক মৌল বলা হয়। পি ব্লক মৌলের সংখ্যা 36টি। এদের ইলেকট্রন বিন্যাস যদি সংক্ষিপ্ত আকারে লেখা হয় NH2NP1 থেকে 6, NH2NP1 থেকে 6। এদের অবস্থান পর্যায় সারণীতে এদের অবস্থান নির্ণয় করে দেখাচ্ছি। যদি ইলেকট্রন বিন্যাসটি এরকম হয় NH2NP1, তাহলে মূলত মৌলটি 13 নম্বর গ্রুপে অবস্থান করবে। কয় নম্বর গ্রুপে? 13 নম্বর গ্রুপে অবস্থান করবে। আমরা জানি পর্যায় সারণীটা করা আছে, প্রথমে এস ব্লক মৌল, তারপর মাঝখানে ডি ব্লক মৌল, তারপরে আছে পি ব্লক মৌল। তাহলে আমরা জানি ডি এর মধ্যে 10টি ইলেকট্রন থাকে। ডি এর মধ্যে 10টি ইলেকট্রন থাকে। এখন দেখো এস ও ডি এর মাঝখানে ডি অবস্থান করায় পর্যায় সারণীতে পি ব্লক মৌল সমূহ এর অবস্থান নির্ণয় করতে গিয়ে এই এস এবং পি এর ইলেকট্রনের সমষ্টির সাথে 10 যোগ করতে হয়। তাহলে এস এর ইলেকট্রন আছে 2টি, পি তে আছে 1টি, আর তাদের মাঝখানে ডি তে আছে 10টি, অর্থাৎ মৌলটি 11 নম্বর গ্রুপে অবস্থিত। কত নম্বর গ্রুপে? 11 নম্বর গ্রুপে অবস্থিত। যেমন 13 নম্বর গ্রুপে অবস্থিত। যেমন বোরন 5 1s2 2s2 2p1। সর্বশেষ শক্তি স্তর দেখি 2s2 2p1। তাহলে s এ 2টি ইলেকট্রন, p তে 1টি ইলেকট্রন, মোট 3টি ইলেকট্রন। এই 3টি ইলেকট্রন থাকার কারণে মাঝখানে একটা ডি আছে, ডি তে ইলেকট্রন আছে 10টি। তাহলে এই 3 আর এই 10 মৌলটি 13 নম্বর গ্রুপে অবস্থিত, অর্থাৎ বেরিলিয়াম বোরন মৌলটি গ্রুপ হচ্ছে 13 আর পর্যায় হচ্ছে দ্বিতীয়। তাহলে দ্বিতীয় পর্যায় গ্রুপ 13। এমনিভাবে বেরিলিয়ামের পরে বোরন, বোরনের পরে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। শুধুমাত্র এই পি তে ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকবে। ইলেকট্রন সংখ্যা যেটাই বাড়বে সেটা আমরা যোগ করে এই গ্রুপটা নির্ণয় করব। তাহলে পি ব্লক মৌলের গ্রুপ নির্ণয়ের সূত্র হচ্ছে
এস এর ইলেকট্রন এবং পি এর ইলেকট্রন যোগ করে তার সাথে 10 যোগ করা। এখন কেন 10 যোগ করব? 10 যোগ করব পর্যায় সারণীতে এস এবং পি এর মাঝখানে ডি থাকার কারণে এবং ডি তে 10টি ঘর থাকার কারণে এই 10 উক্ত সংখ্যার সাথে যোগ করলে পর্যায় সারণীতে পি মূলক মৌলসমূহের অবস্থান পাওয়া যাবে। তাহলে পি মূলক মৌল এর সংখ্যা হচ্ছে 36টি। এরা 13 নম্বর গ্রুপ থেকে শুরু করে 13, 14, 15, 16, 17, 18 নম্বর গ্রুপে অবস্থান করে। এরা অধাতু, নিষ্ক্রিয় গ্যাস, অপধাতু এবং উচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলসমূহ নিচের দিকে দেওয়া আছে। ধাতু হয়, অর্থাৎ পিমূলক মৌলসমূহের মধ্যে ধাতু, অধাতু, অপধাতু, নিষ্ক্রিয় গ্যাস সবাই অবস্থান করে। আর পিমূলক মৌলের সংখ্যা 36টি। এবার আসি দ্বিমূলক মৌল। যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে গমন করে। আমি আবার বলতেছি, সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে গমন করে তাদেরকে দ্বিমূলক মৌল বলা হয়। দ্বিমূলক মৌলের ইলেকট্রন বিন্যাস n(s)2 n-1 d 1 থেকে 10, ns2 n-1 d 1 থেকে 10। এখন অনেক বইয়ে লেখা আছে ডি 1 থেকে 10। আচ্ছা, আমরা এটাই শিখবো। এটা শুরু দেখি এইভাবে ইলেকট্রন বিন্যাস করলে মৌলটি পর্যায় সারণীতে অবস্থান কত তা আমরা নির্ণয় করতে পারব। এবার আসি স্ক্যান্ডিয়াম 21 এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 4s 3d1। তাহলে 21তম ইলেকট্রনটি 3d এর প্রথম ইলেকট্রন। যদি আববাউ নিয়ম অনুসারে সাজাই তাহলে 4s2 3d1, এখানেও লেখা আছে ns2 n-1d, অর্থাৎ n এর সর্বোচ্চ মান যত হবে তার থেকে 1 কম হবে। সর্বোচ্চ মান 4 4-1 3 3d তে ইলেকট্রনটি প্রবেশ করবে। আমরা জানি 3d অর্থাৎ d এর ক্ষেত্রে 3 তৃতীয় শক্তি স্তরে d আছে। তাহলে 3d তে ইলেকট্রন প্রবেশ করতে গেলে 4s এ আগে ইলেকট্রন দুটি প্রবেশ করবে, তারপর 3d তে ইলেকট্রন প্রবেশ করবে। এবার আসি এই 3d তে প্রবেশ করলো কতটি ইলেকট্রন? একটি ইলেকট্রন। এবং পর্যায় সারণীতে এদের অবস্থান কোথায়? আমরা জানি ইলেকট্রন বিন্যাসে n এর সর্বোচ্চ মান যত মৌলটি তত নম্বর পর্যায়ে অবস্থান করে। এখানে n এর সর্বোচ্চ মান 4, n এর সর্বোচ্চ মান 4 হওয়ায় মৌলটি চতুর্থ পর্যায়ে অবস্থান করে। কিন্তু তার গ্রুপ হচ্ছে 3, গ্রুপ হচ্ছে 3। তাহলে পর্যায় চতুর্থ পর্যায় গ্রুপ 3। গ্রুপ 3 কি হবে? আমরা জানি s অরবিটাল পরে হচ্ছে d অরবিটাল। s অরবিটাল পরে পর্যায় সারণীতে s ব্লকের পরে আছে d ব্লক। এই কারণে s এর ইলেকট্রনের সাথে d এর ইলেকট্রনকে যোগ করলে d ব্লক মৌল সমূহের অবস্থান পাবো। আমি আবার বলতেছি, s এর ইলেকট্রনের সাথে d এর ইলেকট্রন যোগ করলে পর্যায় সারণীতে d ব্লক মৌলের অবস্থান পাবো। d ব্লক মৌলের অবস্থান পর্যায় সারণীতে 3 নম্বর গ্রুপ থেকে শুরু করে 12 নম্বর গ্রুপ পর্যন্ত। আধুনিক পর্যায় সারণীতে 3 নম্বর গ্রুপ থেকে শুরু করে 12 নম্বর গ্রুপ পর্যন্ত এরা সবাই d ব্লক মৌল। আর এই d ব্লক মৌলের সংখ্যা 41টি। এরা সবাই ধাতু।
ধাতু। আচ্ছা, এবার আসি, যদি আমরা স্ক্যান্ডিয়াম ব্যতীত নিলাম কপার, জিঙ্ক, জিটেন 30, এটা যদি ধরি তাহলে এই জায়গায় দেখো 3D10 হয়, তাহলে এর গ্রুপ হবে 12 নম্বর গ্রুপ, পর্যায় হবে 4র্থ পর্যায়। আমরা মৌল সমূহের পর্যায়ের সাথে অবস্থান নির্ণয় করব নিঃসন্দেহে নিরপেক্ষ অবস্থায়। আর একটা কথা, যে যদি কোনো মৌল রাসায়নিক বিক্রিয়াকালে ইলেকট্রন ছেড়ে দেয়, পর্যায় সারণীতে তার অবস্থান ঠিক থাকে, শুধু বাইরে থেকে ইলেকট্রন চলে যাবে, ইলেকট্রন বিন্যাস চেঞ্জ হলেও আমরা পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করব নিরপেক্ষ মৌল দেখে। তাহলে ডি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 41টি। এবার আসি, আমরা এফ ব্লক মৌল পড়ব। আচ্ছা, এফ ব্লক মৌল আফগাউ নিয়ম অনুসারে, আমি আবার বলতেছি, আফগাউ নিয়ম অনুসারে কোন মৌল সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে গমন করলে তাদেরকে এফ ব্লক মৌল বলা হয়। আমি আবার বলতেছি, এফ অরবিটালে গমন করলে তাদেরকে এফ ব্লক মৌল বলা হয়। এফ ব্লক মৌলের সংখ্যা 27টি। এফ ব্লক মৌলের সংখ্যা 27টি। কোন কোন বইয়ে এটা এফ ব্লক মৌলের সংখ্যা 30টি দেওয়া আছে, কিন্তু এফ ব্লক মৌল 30টি না, এফ ব্লক মৌল 27টি। আমরা যদি এটা হিসেব করি তাহলে এই এফ ব্লক মৌল যথাক্রমে মানে ল্যান্থা নাম থেকে শুরু করে এই 15টি মৌল 3 নম্বর গ্রুপে অবস্থান করেছে, আর অ্যাক্টিনিয়াম থেকে শুরু করে লরেন্সিয়াম পর্যন্ত এই 15টি মৌল অ্যাক্টিনিয়াম সিরিজ নামে পর্যায় সারণীতে অবস্থান করেছে, অর্থাৎ ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ। এই ল্যান্থানাইট সিরিজ ও অ্যাক্টিনাইট সিরিজ 15-30টি মৌল একই গ্রুপে অবস্থান করেছে। ইহা আধুনিক পর্যায় সারণীর ত্রুটি। এটা আধুনিক পর্যায় সারণীর ত্রুটি। যদি ল্যান্থা নাম এর ইলেকট্রন বিন্যাস করা হয়, ল্যান্থা নামের 57তম ইলেকট্রনটি ডিতে গমন করে, তাহলে আফগাউ নিয়ম অনুসারে 57তম ইলেকট্রন ডিতে গমন করায় এই ল্যান্থানাইট সিরিজের প্রথম মৌল ল্যান্থানাম ডি ব্লক মৌল। এরপর আছে অ্যাক্টিনাইট সিরিজ, অ্যাক্টিনিয়াম। অ্যাক্টিনিয়াম এর ক্ষেত্রে এর 89তম ইলেকট্রনটি ইলেকট্রন বিন্যাস করলে ডি এর মধ্যে প্রবেশ করে, এবং থোরিয়াম 90 পারমাণবিক সংখ্যা, এর 90তম ইলেকট্রনটিও ডি তে প্রবেশ করে। এই জন্য ল্যান্থানাইটস বর্গের মধ্যে যে 15টি মৌল আছে, এই 15টি মৌলের প্রথম মৌল দুটি অর্থাৎ অ্যাক্টিনিয়াম এবং থোরিয়াম, এই দুইটি ডি ব্লকের অন্তর্ভুক্ত। আর অ্যাক্টিনাইট সিরিজের যে 15টি মৌল আছে, এর প্রথম মৌলটি ডি ব্লকের অন্তর্ভুক্ত। পর্যায় সারণীতে এই 15-30টি মৌলকে 4F এবং 5F উল্লেখ করে পর্যায় সারণীর নিচে স্থান দেওয়া হয়েছে, কিন্তু এই 30টি মৌলের মধ্যে 3টি মৌল ডি ব্লকের অন্তর্ভুক্ত। তাহলে এফ ব্লকের অন্তর্ভুক্ত মৌল 27টি। এই 118টি মৌলের ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে স্থান দেওয়া হয়েছে। তোমরা এটা ভালো করে দেখবা। আর একটা কথা আছে, ডি ব্লকের মধ্যে আবার ভাগ করা আছে। ডি ব্লক মৌল সমূহ আবার অবস্থান্তর মৌল হতে পারে। আমরা এরপরে লেকচারে অবস্থান্তর মৌল ও তাদের বৈশিষ্ট্য সম্পর্কে পড়বো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর তোমরা এই টিউটোরিয়াল পরীক্ষাগুলা ভালো করে দেবে। এই মার্কস তোমাদের পরবর্তীতে রেজাল্টের অন্যান্য, অর্থাৎ যখন আমরা থিওরি পরীক্ষাগুলো নিব তখন এই মার্কসগুলো ওটার সঙ্গে যোগ হয়ে যাবে। এই কারণে এই টিউটোরিয়াল পরীক্ষাগুলো অবশ্যই তোমরা ভালো করে দেবে। সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।